ছাপ্পান্নটি জাতিগোষ্ঠীর প্রায় ১৫০ কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে ৫,০০০ বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সদর অন্দরের নানা ঘটনার সব শেষ তথ্যপাত্র নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। সঙ্গে আছি আমি সাজিদ রাজু। বেইজিং অলিম্পিক্স এগিয়ে আসার সাথে সাথে বাড়ছে উৎসবের আমেজ। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বৈশ্বিক এই আসরকে সামনে রেখে চীনে প্রতিদিনই বাড়ছে ব্যতিক্রমী সব আয়োজন। এই আনন্দ উৎসবের পেছনে থাকে মূলত তরুণ তরুণীরা, কিন্তু চীনা তরুণ তরুণীদের পাশাপাশি এবার ব্যতিক্রমী আয়োজন নিয়ে হাজির প্রবীণরাও। শীতকালীন অলিম্পিক্সকে স্বাগত জানাতে প্রবীণ বয়সেও স্পিড রোলার স্কেটিং নিয়ে রাজধানী বেইজিংয়ে হাজির হয়েছেন বয়োবৃদ্ধরা। তানজিদ বসুনিয়ার প্রতিবেদন। জোটবদ্ধ হয়ে স্পিড রোলার স্কেটিং করছেন একদল মানুষ। সুনিপুণভাবে ফুটিয়ে তুলছেন স্কেটিংয়ের দর্শনীয় সব কসরত। ধরনের কারণেই তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয় এই স্পিড রোলার স্কেটিং খেলা। দ্রুতগতির হওয়ায় এই খেলায় ঝুঁকিও আছে কিছুটা, তাই স্কেটিংয়ের সময় সচেতন থাকতে হয় প্রতিটি অ্যাথলেটকে। আর সে কারণেই অন্য বয়সীদের তুলনায় এই খেলায় বেশি দেখা যায় অপেক্ষাকৃত তরুণদের। কিন্তু স্কেটিংয়ে অংশ নেয়া এই মানুষদের দেখে অবাক হবেন যে কেউ। অংশগ্রহণকারীদের প্রাণোচ্ছলতা দেখে বোঝার উপায় নেই যে অ্যাথলেটদের কারো বয়স ৫০ বছর, কারো বা ৭০। এই বয়সেও স্কেটিংয়ে দারুণ প্রাণবন্ত সবাই। ২০২২ সালে অনুষ্ঠিত হতে যাওয়া বেজিং অলিম্পিক্সকে স্বাগত জানাতে স্পিড রোলার স্কেটিং করতে মাঠে হাজির হয়েছেন এই বয়োবৃদ্ধরা। আমাদের এই অংশগ্রহণ দেখে অনেকেই উৎসাহিত হয়েছেন। আমাদের স্কেটিংয়ের পোশাক ও হেলমেট দেখে তারা ভেবেছিলেন আমরা তরুণ, কিন্তু যখন আমরা হেলমেট ও গগলস সরিয়ে ফেললাম তখন তারা বুঝতে পারলেন যে আমরা বয়সে ৬০-এর ঘরে আছি। তারা আমাদের এই প্রচেষ্টা দেখে অনেক উৎসাহিত হয়েছেন এবং অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বয়সের জটিল অঙ্কে না গিয়ে স্কেটিংয়ের সৌন্দর্য উপভোগ করতে চান যারা, সেই মানুষদের নিয়ে একটি প্ল্যাটফর্ম গঠন করেন এই অ্যাথলেটরা। পমাগ্রেনেট ব্লসম বা ডালিম ফুল নামের এই প্ল্যাটফর্মের সদস্য সংখ্যা ৬০ জন। এই ক্লাবেরই এক সদস্য ৭২ বছর বয়সী উ পাওলং। আমাদের দলে অনেকেই আছেন যারা বৃদ্ধ। এই খেলাকে আমার কাছে মনে হয় এক দুর্দান্ত ব্যায়াম। মজার মনে হয় আমি তাদের সাথে যোগ দিয়েছি। শুরুতে এই খেলা আমার জন্য অনেক কঠিন ছিল, কিন্তু অনুশীলন করার মাধ্যমে আমি ধীরে ধীরে পারদর্শী হয়েছি। এখন আমার স্বাস্থ্যেরও অনেক উন্নতি হয়েছে। উ পাওলংয়ের মতো আরও অনেকেই আছেন যারা কখনোই স্কেটিং করেননি, কিন্তু এখন স্কেটিং গ্রাউন্ডে রীতিমতো ঝড় তোলেন সবাই। রোলার স্কেটিংকে সবার কাছে ছড়িয়ে দিতে এই বয়োবৃদ্ধদের অবদান তাই স্মরণে রাখার মতো। রাজধানী বেইজিংয়ের থিয়ানআনমেন স্কোয়ার থেকে শুরু করে বার্ড নেস্ট কিংবা পার্শ্ববর্তী থিয়ানচিন মিউনিসিপ্যালিটি, রোলার স্কেটিংয়ের এই আনন্দ ছড়িয়ে গেছে সর্বত্র। রোলার স্কেটিং চীনে ছড়িয়ে দিতে চীনের দক্ষিণ অঞ্চল থেকে উত্তরের সর্বশেষ মাথা পর্যন্ত ভ্রমণ করেছে টিম পমাগ্রেনেট ব্লসম। এই দলের এক সদস্য ছিলেন তিং লিমিন। চীনের সর্ব উত্তর থেকে সর্ব দক্ষিণে যেতে ৩ মাস রোলার স্কেটিং করেছেন তিনি। রোলার স্কেটিংয়ের মাধ্যমে চীনের সবচেয়ে উত্তরের স্থান থেকে সবচেয়ে দক্ষিণের স্থান ভ্রমণের নজির আর কারো নেই। হাইনান প্রদেশের সানিয়া শহর থেকে যাত্রা শুরু করে আমরা ফুচিয়ান প্রদেশের ফুচো শহরে এসে পৌঁছাই। আমাদের এই যাত্রায় অনেকেই অনুপ্রাণিত হয়েছেন।
এদিকে দুবার ক্যান্সারের কারণে শয্যাশায়ী হয়ে হাসপাতালে থাকা চাই হোংয়ের বয়স ৬৭ বছর। দুবার ক্যান্সারে আক্রান্ত হলেও তাকে প্রাণবন্ত করে রেখেছে এই রোলার স্কেটিং। শীতকালীন অলিম্পিক্স শুরু হওয়ার আগে বেইজিংয়ের এই বয়োবৃদ্ধদের স্কেটিং অনুপ্রাণিত করেছে অনেককে। তানজিদ বসুনিয়া, সিএমজি বাংলা। বেজিং অলিম্পিক্সকে সামনে রেখে কার্যক্রমকে আরও গোছানো ও সুশৃঙ্খল করতে নানা উদ্যোগ নিয়েছে চীন। বিশেষ করে অলিম্পিক্সের দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবী, নিজস্ব কর্মী ও কারিগরি বিভাগের সদস্যদের জন্য পোশাক ও পরিচয়পত্র বিতরণ কেন্দ্র পুরো প্রস্তুতি শেষ হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ের ইয়ানছিং জেলায় এই কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে এই কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। এখানে সব ধরনের নিবন্ধন দেয়া হবে। এর পাশাপাশি করা হবে অতিথিদের নিবন্ধন কার্ড বিতরণের কাজও। অলিম্পিক্সের ভেন্যুতে প্রবেশ ও বের হওয়ার জন্য স্মার্ট কার্ড, নিরাপত্তা ও পর্যবেক্ষণের কাজও করা হবে এখান থেকে। অতিথিদের ব্যাগ ও ব্যক্তিগত বহনযোগ্য সামগ্রী সহ ১৩ রকমের জিনিসপত্র পরিবহনের নিয়মকানুন ও তা কার্যকরের ব্যবস্থাও থাকছে এখানে। কেন্দ্র কর্তৃপক্ষ বলছে, এখান থেকে অন্তত ২০,০০০ পরিচয়পত্র, ৪,০০০ পোশাক ও ৭১,০০০ নানা রকমের যন্ত্রপাতি বিতরণ করা হবে এই কেন্দ্র থেকে। সব মিলিয়ে পুরো অলিম্পিক্সকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে ব্যাপক ভূমিকা পালন করবে এই কেন্দ্রটি। মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেসব নীতিমালা ও নিয়মকানুন আছে তার আলোকে আমরা আমাদের ব্যবস্থাপনা কার্যক্রম সাজিয়েছি। বিশেষ করে অনুষ্ঠানের ভেন্যুতে যেসব দ্রব্য সামগ্রী দরকার হয় তা বিতরণের ব্যবস্থাও করা হয়েছে এখান থেকে। একই সঙ্গে পোশাক ও যন্ত্রপাতি কি লাগবে তারও একটি তালিকা করে বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পাশাপাশি এমন একটি ব্যবস্থা আমরা নিয়েছি যেন স্বেচ্ছাসেবক ও কর্মীদের সবাইকে আলাদা করে চেনা যায়। আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠন ও স্থিতিশীলতা ফেরাতে চীন কাজ করবে বলে জানিয়েছে বেইজিং। এদিকে কোভিড-১৯ মহামারী থেকে কাটিয়ে উঠতে জার্মান অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা পালন করছে চীনা বাণিজ্য ও বিনিয়োগ। সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে কথা জানায়। একই সঙ্গে কোরীয় উপদ্বীপে স্থিতিশীলতা রক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সামরিক ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বেইজিং। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের জীবনকে সহজ করার প্রচেষ্টা নতুন নয়। বিশেষ করে সাধারণ মানুষের জন্য ব্যবহার উপযোগী যন্ত্রপাতির উদ্ভাবন বাড়ছে ক্রমেই। তবে সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সাধারণ মানুষের জীবনের জন্য ঝুঁকি বাড়াচ্ছে কিনা তা নিয়ে আছে বিস্তর আলোচনা। আর এক্ষেত্রে সচেষ্ট চীন। চীন বলছে, আধুনিক প্রযুক্তির সামরিক ব্যবহারের ফলে যে নিরাপত্তা ঝুঁকি ও চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা মোকাবিলায় গুরুত্ব দিচ্ছে তারা। সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তার সামরিক ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করবে চীন। প্রযুক্তির বিপ্লবের ফলে এই বিশ্ব নতুন ধরনের এক চ্যালেঞ্জ মোকাবেলা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করছে, আমাদের মানব সমাজকে পরিবর্তন করে দিচ্ছে এবং জীবনকে নতুনভাবে সাজাতে সাহায্য করছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার সামরিক ব্যবহার আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এক উদ্বেগ তৈরি করেছে। একটি বিষয় এখন পরিষ্কার, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের ফলে আমাদের নিরাপত্তার দিকে আরও মনোযোগ দিতে হবে। অপব্যবহার যেন না হয় সেদিকে নজরদারি বাড়াতে হবে এবং ঝুঁকি কমানোর ব্যাপারে জোর দিতে হবে। তালিবানের সরকার গঠনের পর থেকেই নানা চড়াই উতরাই পার হতে হচ্ছে আফগানিস্তানকে। বিশেষ করে অর্থনৈতিক পুনর্গঠন ও স্থিতিশীলতা ফেরাতে নাস্তানাবুদ কাবুল। এমন অবস্থায় দ্বিপাক্ষিক বাণিজ্যের মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ ও উন্নয়ন ত্বরান্বিত করতে চীন আন্তরিকভাবে কাজ করবে। আফগানিস্তান আমাদের বন্ধুপ্রতিম প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধু। সেখানে শান্তি ও স্থিতিশীলতার রক্ষা, অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়নে চীন ভূমিকা পালন করতে চায়। বর্তমানে আমরা সেখানে স্থানীয় মানুষের খাবার পানি সরবরাহ ও জীবনমান উন্নয়নে ভূমিকা পালন করছি। 2 মাসেরও কম সময়ে আমরা আমাদের প্রকল্প এগিয়ে নিয়ে গেছি। একই সময়ে চীনের পক্ষ থেকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কাজ করে যাচ্ছি।
বিশেষ করে খাদ্য ও প্রাত্যহিক প্রয়োজনীয় সামগ্রী, ওষুধ ও স্বাস্থ্য সামগ্রী, করোনা টিকা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে। আফগানিস্তানে জরুরি সহযোগিতা পাঠানো অব্যাহত রাখবে চীন। এদিকে কোভিড-19 মহামারীর পরও চমক দেখিয়েছে চীন জার্মান ব্যবসা বাণিজ্যের প্রবৃদ্ধি। জার্মানির চাইনিজ চেম্বার অব কমার্সের এক সাম্প্রতিক গবেষণা বলছে, জার্মানির বাজার চাঙ্গা করতে চীনা ব্যবসা প্রতিষ্ঠানগুলো ইতিবাচক ভূমিকা পালন করছে। গেল বছরের তুলনায় চলতি বছর চীনা প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যের প্রবৃদ্ধি প্রায় 20% জানিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, করোনার প্রভাব কাটিয়ে উঠতে জার্মানির অর্থনীতিতে সহায়ক ভূমিকা পালন করছে চীনের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো। জার্মান অর্থনীতিতে চীনা প্রতিষ্ঠানগুলো কী ধরনের ভূমিকা পালন করছে তার বিস্তারিত উঠে এসেছে প্রতিবেদনে। এতে দেখা যায়, চীনা প্রতিষ্ঠানগুলো 93% জনশক্তি নিয়োগ করেছে স্থানীয় শ্রমবাজার থেকে। জার্মানিতে কাজ করা 350 প্রতিষ্ঠান অন্তত 50,000 নতুন চাকরির সুযোগ তৈরি করেছে। 70% চীনা প্রতিষ্ঠান আগামী 5 বছরে আরও বিনিয়োগ করার পরিকল্পনা হাতে নিয়েছে। এদিকে কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীন গঠনমূলক ভূমিকা পালন করবে বলে জানিয়েছে বেইজিং। সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন এক সংবাদ সম্মেলনে একথা জানান। সাজিদ রাজু, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জানা অজানা চীনে। অর্থনৈতিক অগ্রগতি লাভের সংগ্রামে এক সফল নাম চীন। বিশেষ করে এশিয়া অঞ্চলের দারিদ্র্য বিমোচনের সংগ্রামে বাংলাদেশ চীন যেন একই সরল রেখায়। চেষ্টা করলে যে কোনো কিছুই অসাধ্য নয়, এই উপজীব্য চীনাদের কাছে এখন পরিচিত সমীকরণ। চলুন জেনে আসি এমনই কিছু অনুপ্রেরণার গল্প। জানাচ্ছেন ফেই ফেই শিখা ও তৌহিদ শরৎ। সম্প্রতি চীনে একটি টিভি সিরিজ অনেক জনপ্রিয়তা পেয়েছে। এটি আপনি দেখতে পারেন। এর নাম মাইনিং থাং। এতে দারিদ্র বিমোচনের জন্য পাহাড়ি এলাকার সম্পূর্ণ একটি গ্রামকে চীনের মাতৃ নদী হোয়াংহের কাছে স্থানান্তরের গল্প বলা হয়েছে। আচ্ছা, শুনে মনে হচ্ছে অসম্ভব একটি কাজ। হ্যাঁ, দারিদ্র বিমোচনের জন্য গরিব মানুষদের জীবনযাপনের উপযোগী এলাকায় স্থানান্তর করা হয়। এটি চীনের দারিদ্র বিমোচন কাজের একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর অংশ। যদিও গ্রাম স্থানান্তর কোনো সহজ কাজ নয়, এতে অনেক জটিলতা রয়েছে এবং দীর্ঘ সময়ের প্রয়োজন, তবে অসম্ভব নয়। চীনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও জনগণ যৌথভাবে এই মহান কাজ সম্পন্ন করেছেন। সত্যি অসাধারণ সাফল্য। এমন কষ্টকর সাফল্যের কথা বাংলায় বলা হয়, দীর্ঘ পথের যাত্রা ছোট একটি ধাপ দিয়েই শুরু হয়। হ্যাঁ, চীনেও এমন একটি কথা আছে, তা হলো মানুষ কুয়া খনন করার জন্য প্রথমে ছোট গর্ত করে তারপর ধীরে ধীরে একটি গভীর কুয়া তৈরি হয়। মানে কোনো একটি কাজে লেগে থাকলে এবং চেষ্টা করতে থাকলে অবশেষে বিরাট সাফল্য পাওয়া যায়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই কথার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপ্রেরণাও দিয়েছিলেন। আমার মনে হয় চীনের উন্নয়ন এবং বাংলাদেশের উন্নয়ন এই কথার ভালো উদাহরণ। দুটি দেশই শূন্য থেকে শুরু করে বর্তমানের সফলতা অর্জন করেছে। এখন চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সার্বিক দারিদ্র্যমুক্তকরণ বাস্তবায়ন হয়েছে। এতে প্রমাণিত হয় যে নির্দিষ্ট লক্ষ্যের জন্য চেষ্টা করলে এশিয়ার দেশগুলো সুখী জীবন গড়তে পারবে। আপনি ঠিক বলেছেন। এটি ঠিক চীনের টিভি সিরিজ মাইনিং থাং গল্পের মতো। এটি একটি সত্যি ঘটনার ভিত্তিতে তৈরি করা হয়েছে।
বিংশ শতাব্দীর 90 দশক থেকে চীনের নিংশা হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের সিহাইকু নামের একটি জায়গার মানুষ ও কর্মকর্তারা দেশের দারিদ্র্য বিমোচনের নীতি বাস্তবায়ন করেছেন এবং দুর্গম পরিবেশকে জীবনযাপনের উপযোগী অঞ্চলে পরিণত করেছেন। হ্যাঁ, আসলে যে কোনো কাজের শুরুটাই কঠিন, তবে আন্তরিকতার সঙ্গে চেষ্টা করলে অবশেষে সফলতা ধরা দেয়। চীনের প্রধান ফসলগুলোর মধ্যে অন্যতম মিষ্টি আলু। কেবল নিজেদের চাহিদা পূরণই নয়, রপ্তানি আয়ের একটি বড় অংশ আসে এই মিষ্টি আলু থেকে। আবার আলু উৎপাদনকারী অঞ্চলগুলোতেও গড়ে তোলা হয়েছে প্রক্রিয়াকরণ শিল্প। কৃষকরা বলছেন, আবহাওয়া ভালো থাকায় এবার মিষ্টি আলুর বাম্পার ফলন হয়েছে কুইচৌ প্রদেশে। বিস্তারিত জানাচ্ছেন শান্তা মারিয়া। দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশে এখন চোখে পড়বে নানা রকম যন্ত্রপাতি নিয়ে মাঠে কৃষকের দল। বিশেষ করে এই অঞ্চলের সিনান জেলায় আলুর বাম্পার ফলনে কৃষকের ঘরে যেন উৎসব। প্রদেশের হাজার হাজার কৃষক এখন খেতে কাজ করছেন। এবছর এই অঞ্চলে গড়ে হেক্টর প্রতি 60,000 কেজি আলুর ফলন হয়েছে। কৃষকরা বলছেন, বিশেষ বৈজ্ঞানিক চাষ পদ্ধতি অবলম্বনের ফলে এই বাম্পার ফলন সম্ভব হয়েছে। মিষ্টি আলু চাষের স্থানীয় প্রকল্পের ব্যবস্থাপক লি জেসিন বলছিলেন, বৈজ্ঞানিক পদ্ধতি ও সমন্বিত ব্যবস্থাপনার পরীক্ষামূলক কার্যক্রম চালিয়েছেন তারা। চাষের এক বৈজ্ঞানিক পদ্ধতি আমরা উদ্ভাবন করেছি। বিশেষ করে খাড়া ঢাল ব্যবহার করে আলুর সারিগুলো দ্বিগুণ করেছি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল উচ্চ ফলনশীল আলু বীজ ও বিজ্ঞানসম্মত পদ্ধতি প্রয়োগ করেছি, আর এ কারণেই ভালো ফলন হয়েছে। মিষ্টি আলু চাষে রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে প্রাকৃতিক সার ব্যবহারের প্রচলন শুরু করেছেন তারা। আবার আলু সংগ্রহ থেকে শুরু করে সংরক্ষণ সব ক্ষেত্রে আনা হয়েছে প্রযুক্তির ব্যবহার। ক্ষেত থেকে তোলা মিষ্টি আলু ধুয়ে নিয়ে পাঠানো হয় কারখানায়। এখানেই গড়ে উঠেছে আলু প্রক্রিয়াকরণ শিল্প। এমনই একটি প্রক্রিয়াকরণ শিল্পের ব্যবস্থাপক হিসেবে কাজ করেন চাং ছেং। তিনি জানান, জৈবিক ও পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা এখন খুবই জনপ্রিয়তা পেয়েছে। মিষ্টি আলু উৎপাদনের ক্ষেত্রে আমরা সার হিসেবে গরুর গোবর ব্যবহার করছি। আবার আলু গাছের পাতা ও খড় ব্যবহার করা হয় গরুর খাদ্য হিসেবে। আর এভাবেই মিষ্টি আলু ও আলু গাছের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। মিষ্টি আলুর বহুল ব্যবহার নুডলস তৈরিতে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এবছর সিনান জেলার মিষ্টি আলু শিল্প থেকে 150 মিলিয়ন ইউয়ান আয় হয়েছে। প্রসেসিং থেকে আয় হয়েছে 400 মিলিয়ন ইউয়ানের বেশি। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। শীত এলেই ঝাঁক বেঁধে সাইবেরিয়া থেকে আসে অতিথি পাখির দল। প্রায় 3000 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে আসা এসব অতিথি পাখির দেখা মেলে চীনের পোয়াং লেকে। এসব অতিথি পাখি ও জলাভূমি রক্ষায় নানা উদ্যোগ নিয়েছে চীন সরকার। হোসনি মোবারক সৌরভের প্রতিবেদন। শীত এলেই বরফের দেশ সাইবেরিয়া থেকে ঝাঁক বেঁধে আসে অতিথি পাখির দল। সাদা সারস, রাজহাঁস সহ অসংখ্য প্রজাতির পাখির দেখা মেলে চীনে। বিশেষ করে দেশটির বৃহত্তম স্বাদু পানির লেক পোয়াং মুখরিত থাকে এসব পাখির কলকাকলিতে। মৌসুমে প্রায় 6 লাখেরও বেশি পাখির সমাগম হয় চিয়াংশি প্রদেশের এই স্বাদু পানির লেকে। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে আসা শুরু হয় এসব পরিযায়ী পাখির। তাই প্রাণ প্রকৃতির ভারসাম্যের ক্ষেত্রে এশিয়ায় বেশ গুরুত্বপূর্ণ এ অঞ্চল। এ অঞ্চলের গুরুত্ব বিবেচনায় নিয়ে অতিথি পাখি ও জলাভূমি রক্ষায় এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে চীনের স্থানীয় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় 2017 সালে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে একটি গণ অর্থায়ন কার্যক্রম শুরু করে চীনের একদল পাখিপ্রেমী। এই পুরো অর্থ ব্যয় হয় অতিথি পাখি রক্ষায়। ফলে পোয়াং লেক পরিচিতি পেয়েছে অতিথি পাখির সবচেয়ে নিরাপদ আবাসস্থল হিসেবে। একসময় শিকারীদের হাতে পাখি ধরা পড়ার ভয় থাকলেও
বর্তমানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সচেতন করা হয়েছে স্থানীয় নাগরিকদেরও। তারা এখন জানে পাখি রক্ষায় কার কি দায়িত্ব। পাশাপাশি আহত পাখি দেখলেই নেয়ার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। এখানে আসা অতিথি পাখিদের বেশিরভাগই সাদা সারস। এই সাদা সারসদের প্রিয় খাবার লেকের ছোট মাছ ও চিংড়ি। বিশেষ করে ইয়াংচি নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর করার পর থেকেই ওয়াং লেকে বেড়েছে মাছের পরিমাণ। বেইজিংয়ের ফরেস্ট্রি বিশ্ববিদ্যালয়ের সাদা সারস বিশেষজ্ঞ অধ্যাপক কু ইয়ামিং এর মতে লেকটিতে সারসদের বেশি আনাগোনার কারণে মানুষের সঙ্গে বেশ সখ্য। তার মতে স্থানীয়রাও পাখিগুলোর সঙ্গে সমান মমতা অনুভব করে। অনেকে বলে থাকেন অতিথি পাখিদের প্রয়োজন বলেও তারা এখানে আসে, কিন্তু আমি মনে করি এই সাদা সারসগুলোকে আমাদেরও খুব প্রয়োজন। এই অতিথি পাখি ছাড়া আমাদের জীববৈচিত্র্য কখনোই সমৃদ্ধ হতে পারে না। আত্মার প্রশান্তির জন্য হলেও আপনাকে কিছুটা সময় এদের সঙ্গে কাটাতে হবে। আমি আমার বাকি জীবন সাদা সারসের সাথেই কাটিয়ে দিতে চাই। সাইবেরিয়ায় প্রতি বছর জুলাইয়ের প্রথম দিকে ডিম ফোটায় তারা। প্রায় ৮০ থেকে ৯০ দিন সময় লাগে বাচ্চা পরিপক্ক হতে। এরপর তারা বাবা মাকে অনুসরণ করে প্রায় ৩,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসে চীনে। প্রায় ১ মাস বিশ্রামের পর আরও ২৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসে ওয়াং লেকে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের বিপন্ন প্রজাতির তালিকায় স্থান পেয়েছে সাদা সারসগুলো। তাদের কাছে এই পাখিটি জীবন্ত জীবাশ্ম হিসেবেও পরিচিত। প্রতি বছর অক্টোবরে বিশ্বের ৯৮% সাদা সারস শীতের জন্য সাইবেরিয়া থেকে আসে ওয়াং লেক সহ বিভিন্ন অগভীর স্বাদুপানির লেকে। পাখিদের প্রাণবন্ত এই দৃশ্য উপভোগ করতে ওয়াং লেকে ভিড় করে শত শত পাখিপ্রেমী। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।